আমরা মহাভারতে দেখেছি অর্জুনকে, যিনি তার গুরুদেব দ্রোণাচার্যের দ্বারা রাষ্ট্রে গাছের উপরে রাখা সেই কাঠের পাখির চোখকে তীরবিদ্ধ করতে পেরেছিলেন অতি সহজেই এবং ফার্স্ট চান্সেই। তাই তিনি নিজেকে শ্রেষ্ঠ ধনুর্ধর বা দ্য বেস্ট আর্চার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। মাই ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স অ্যান্ড স্টুডেন্টস, আমি এখন মহাভারতের অর্জুনের যে সূক্ষ্ম বা গভীর লক্ষ্যভেদ, আমি তার সম্পর্কে কিছু বলব। কী কারণে তিনি এটা পেরেছিলেন, অন্যরা পারেননি, আমাদের বাস্তব জীবনে এটার কী প্রয়োজন, কতটা প্রয়োজন, সেটাও বলব। একটু শুনবে দয়া করে। আর তোমরা ভালো লাগলে একটা লাইক দেবে, আমাকে উৎসাহিত করার জন্য কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে যদি আগে না করে থাকো। অর্জুন একজন শ্রেষ্ঠ ধনুর্ধর। মহাভারতের গল্পে আমরা দেখি যে দ্রোণাচার্য কুরু এবং কৌরবদের এবং পাণ্ডবদের গুরু ছিলেন। তিনি কৌরবদেরকে এবং পাণ্ডবদেরকে অস্ত্রশস্ত্র শিক্ষা দিতেন। তার একটা আশ্রম ছিল এবং রাজবাড়ির মধ্যেও তিনি তার শিষ্যদেরকে অস্ত্র শিক্ষা দিতেন। এই অস্ত্র শিক্ষার সময় কৌরব এবং পাণ্ডবদের 5 ভাই আর কৌরবদের 100 ভাই উপস্থিত থাকতেন। তো প্রথম থেকে দেখা যেত যে অর্জুনের দক্ষতা সব থেকে বেশি। অর্জুন বেস্ট স্টুডেন্ট হিসাবে নিজেকে আস্তে আস্তে অ্যাডভান্স করে নিয়ে যাচ্ছিল। তো প্রসঙ্গক্রমে মাঝে মাঝে দ্রোণাচার্য অর্জুনের প্রশংসা করতেন, কিন্তু দুর্যোধন সেই প্রশংসা সহ্য করতে পারতেন না, কারণ কৌরবরা চিরকালই পাণ্ডবদের উপর বিদ্বেষী ছিল। বিশেষ করে দুর্যোধন পাণ্ডবদের একেবারে পছন্দ করতে পারত না, তাই অর্জুনের প্রশংসা সে শুনতে পারত না। এবং অনেক সময় গুরু দ্রোণাচার্য অর্থাৎ টিচারকে দোষারোপ করতেন যে তিনি অর্জুনের দিকে পক্ষপাতিত্ব করছেন। এই দ্বন্দ্ব মীমাংসার জন্য দ্রোণাচার্য একদিন একটা পরীক্ষার ব্যবস্থা করতেন। তার যে আশ্রম আছে, আশ্রমের সামনে একটা বনস্থলীতে তিনি সেই ব্যবস্থা করলেন এবং সকল রাজকুমারকে আমন্ত্রণ করলেন যে তোমরা সেখানে যাবে, দেখো সবচেয়ে ভালো আর্চার বা ধনুর্ধরকে সেদিন ধনুর্বিদদের পরীক্ষা হবে। তা সবাই সমবেত হয়েছিল। এবার শুরু হলো পরীক্ষা। প্রথমে গেলেন যুধিষ্ঠির, পঞ্চ পাণ্ডবের মধ্যে যিনি জ্যেষ্ঠ। তিনি গেলেন, তিনি দাঁড়ালেন। তখন তীর ধনুক নিয়ে তিনি তৈরি হয়ে গেলেন, তিনি রেডি হয়ে গেলেন। তখন গুরু দ্রোণাচার্য জিজ্ঞাসা করলেন যুধিষ্ঠিরকে, তুমি কি দেখছো? যুধিষ্ঠির বললেন, আমি গাছপালা দেখছি, আমি আপনাকে দেখছি, আমার ভাইদের দেখছি, দূরের গরু দেখছি, তৃণভূমি দেখছি। তখন গুরু দ্রোণাচার্য বললেন, তুমি ওখান থেকে সরে যাও, তীর ধনুক রেখে দাও। যুধিষ্ঠির চলে গেল সেই স্থানে। তারপর এলেন দুর্যোধনকে জিজ্ঞাসা করলেন, তুমি কি দেখছো? দুর্যোধন বললেন, আমি আপনাকে দেখছি, আমি আমার ভাইদের দেখছি, আমি গাছের ডাল দেখছি, পাখি দেখছি, এসব দেখছি। তখন গুরুদেব বললেন, তুমি চলে যাও, তুমি তীর ধনুক নামিয়ে দাও। তিনি চলে গেলেন। এমনিভাবে আর অন্যান্য রাজকুমার এলেন আর ফিরে গেলেন। তারপর এলেন আরেকজন, যিনি দ্রোণাচার্যেরই পুত্র, তার নাম অশ্বত্থামা। অশ্বত্থামাও তৈরি হয়ে গেলেন তীর ধনু নিয়ে। পিতা দ্রোণাচার্য অশ্বত্থামাকে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি কি দেখছো? তখন অশ্বত্থামা বললেন, আমি পাখির চোখ দেখছি এবং আপনার পদযুগল দেখছি। অশ্বত্থামা কেন দ্রোণাচার্যের পদযুগল দেখছেন? না, অশ্বত্থামাকে তার পিতা দ্রোণাচার্য প্রচণ্ড ভালোবাসতেন। একই সাথে পুত্র ছিলেন, একই সাথে শিষ্য ছিলেন। এই এত ভালোবাসতেন যে অশ্বত্থামা তার পিতাকে দেবতার মতো রক্ষা করতেন। তাই তিনি এই যখন ধনুক পরীক্ষা দিচ্ছেন, তখন তিনি পিতার পদযুগলও ধরলেন, দেখে ফেললেন, দর্শন করে ফেললেন পাখির চোখের সাথে। পিতা বললেন, তুমি সরে যাও, তোমার হবে না। তারপর এলেন
অর্জুন অর্জুনকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব তুমি কি দেখছ? অর্জুন বললেন, আমি শুধুই পাখির চোখ দেখছি, আমি শুধুই পাখির চোখ দেখছি, আর কিছু না। অর্জুন বললেন, আর কিছু না। তাহলে তুমি তীর চালাও। অর্জুন তীর চালিয়ে পাখির চোখে বিদ্ধ করেছিল এবং অর্জুন নিজেকে শ্রেষ্ঠ ধনুর্ধর বা বেস্ট আর্চার হিসাবে প্রতিষ্ঠিত করেছিল সেদিন। এই যে ব্যাপারটা হলো, আরও সব পারল না, কেবল অর্জুনই পারল। এর কারণ এক মনা, ডিপ কনসেন্ট্রেশন, র্যাপ কনসেন্ট্রেশন, গভীর মনোসংযোগ। এটা শুধু মহাভারতের একটা গল্প নয়, মহাভারতের প্রতি, মহাভারত বা আমাদের যে কোনো শাস্ত্রের প্রতিটা কথার একটা গভীর তাৎপর্য থাকে, ভিতরের গভীরে কথা থাকে। এই মনোসংযোগ আমাদের বাস্তব জীবনে সকল ক্ষেত্রেই খুব প্রয়োজন। প্রত্যেকটা কাজের সময় যখন আমরা যে কাজটা করছি সেই কাজে যদি সম্পূর্ণ মনোযোগ দিতে পারি, তাহলে সেই কাজে অবশ্যই আমরা সফল হব। ছাত্রছাত্রীদের কাছে এটা সবচেয়ে বেশি প্রয়োজন। মনোসংযোগ, কনসেন্ট্রেশন অফ মাইন্ড, অ্যাটেনশন অফ মাইন্ড খুব দরকার। যে ছাত্রছাত্রী এটা পারে, তার জীবনে বহু লেখাপড়া হয়, সে জীবনে অনেক অ্যাডভান্সড হয়ে যায়। কনসেন্ট্রেশন, স্বামী বিবেকানন্দ 8 ঘন্টার মধ্যে 700 পাতার বই একেবারে মুখস্থ করে ফেলতেন। বিবেকানন্দ একবার একটা কথা বলেছিলেন যে আমার যদি পুনর্জন্ম হয়, তাহলে আমি ঈশ্বরের কাছে একটা জিনিসই চাইব, যে আমার যেন কনসেন্ট্রেশন থাকে, কমপ্লিট কনসেন্ট্রেশন, সম্পূর্ণ মনোসংযোগ থাকে। এই কনসেন্ট্রেশন আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে দরকার, কিন্তু এর খুব অভাব আছে। আমরা শিক্ষক হিসাবে যখন ছাত্রছাত্রীদেরকে পড়াই, তখন এর খুব অভাব দেখা যায়। ছাত্রছাত্রীরা প্রায়শই অন্যদিকে তাকায়, বাইরের দিকে তাকায়, জানলার দিকে তাকায়, অন্য ছেলের সাথে গল্প করে, কলম, বই এসব দেয়া নেওয়া করে। এতে তাদের কনসেন্ট্রেশন ব্যাহত হয়ে যায়, অর্থাৎ ডিভাইডেড বা ডিফ্র্যাক্টেড হয়ে যায়। মানুষের মনের অসীম ক্ষমতা আমাদের শাস্ত্রে বলা হয়েছে, কিন্তু আমাদের অসীম ক্ষমতা আমরা দেখাতে পারি না, কারণ আমরা মনটাকে বিভক্ত করে ফেলি, আমরা মনটাকে ডাইভার্টেড করে ফেলি। এর ফলে লেখাপড়া হয় না, অন্যান্য কাজেও আমরা ব্যর্থ হয়ে যাই। যার কনসেন্ট্রেশন যত বেশি, তার জীবনে উন্নতিও তত বেশি। তবে আরেকটা কথা এখানে বলা দরকার, খুব গুরুত্বপূর্ণ। এই কনসেন্ট্রেশন যা থাকবে তাকে কিন্তু মহৎ হতে হবে। তাছাড়া আমরা অন্যান্য কিছু দুর্বৃত্ত লোকেদের মধ্যে প্রচণ্ড কনসেন্ট্রেশন দেখি, সন্ত্রাসবাদীদেরও প্রচণ্ড কনসেন্ট্রেশন আছে। যারা মার্ডার করে তারা খুব কনসেন্ট্রেশন ধরে, খুব কনসেন্ট্রেশন নিয়ে সেই কোনো ব্যক্তির গলাটা কাটে, ঠিক জায়গাতে কেটে দেয়, ঠিক জায়গাতেই দূর থেকে বুলেট মেরে দেয়, তো একেবারে বুকে বা কপালে আঘাত করে, আর কোথাও আঘাত করে না। এগুলো কনসেন্ট্রেশন। তার জন্য বলা হয়েছে যে কনসেন্ট্রেশন দরকার ঠিকই, কিন্তু তার আগে তোমাকে একজন মহৎ মানুষ হতে হবে। তুমি যদি মহৎ মানুষ না হও আর কনসেন্ট্রেশন থাকে, তাহলে সেই ব্যক্তি দেশের পক্ষে ক্ষতিকর, সমাজের পক্ষে একজন দুর্বৃত্ত, সমাজের দেশের ক্ষতি করতেছে, পাশাপাশি লোকের ক্ষতি করবে, তেমন নয়। তাই কনসেন্ট্রেশন, তার সাথে মহৎ হতে হবে, এবং তার সাথে কনসেন্ট্রেশন, ব্যাসের অ্যাটেনশন, মনোসংযোগ দরকার। নমস্কার।